রাতে খাওয়া শেষ করে রুমে এসে আমি ব্যাগ গোছাচ্ছি। কাল ক্যাম্পাসে যেতে হবে, গত 3 দিন ধরে যাই না। কাল তো যেতে হবে। অনেক হয়েছে শান্তির দিন কাটানো, এখন তো অ্যাটলিস্ট পড়ায় মন দিতে হবে। না হলে রেজাল্ট একটু 19 থেকে 20 হলেই আমার প্রাণপ্রিয় আদরের ভাইয়া আমার টাই ফিস করে দিবে। সব রেডি করে এবার আয়নার সামনে দাঁড়িয়ে কোনো রকমে চুলে 2 বেনি করে নিলাম। ঘুমে চোখ দুটো টলমল করছে, কেমন তাকাতেই পারছি না ঠিক করে। রাতে আমার আবার 2 বেনি করে ঘুমানোর অভ্যাস। বেনি ছাড়া ঘুমাতে ভালো লাগে না, তাই কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। 2 বেনি করে পড়ার টেবিল থেকে ফোনটা হাতে নিলাম। রুমের লাইট অফ করে ডিম লাইটটা অন করে বিছানায় এসে গায়ে এলিয়ে দিলাম। সকাল 7:30। নীল আর কালো কালারের কম্বিনেশনে কামিজ পরে নিলাম। এই গরমের মধ্যে চুলগুলো উঁচু করে একটা ঝুঁটি করে নিলাম। সামনে ছোট চুলগুলো ক্লিপ দিয়ে কোনো রকমে আটকে নিলাম, না হলে কিছুক্ষণ পর পর কপালে এসে বিরক্ত করবে। মুখে বিশেষ কিছু মাখার ইচ্ছা নেই, তাই আপাতত হালকা পাউডার হাতে নিয়ে মুখে মিশিয়ে নিলাম। ব্যাগটা কাঁধে নিয়ে ড্রয়িং রুমে ছোট বাক্সে থেকে জুতা নিয়ে পড়তে পড়তে আম্মুকে জোর গলায় বললাম, আম্মু আসি। এই দাঁড়া। আসি মানে কি? নাস্তা করবি না? রান্নাঘর থেকে ছুটে এসে বললেন আম্মু। না আম্মু, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। এখন নাস্তা করতে বসলে বাস ছেড়ে দেবে, আর বাস মিস হলে প্রথম 2-1টা ক্লাস মিস হয়ে যাবে। সেই তো, ক্যান্টিন থেকে যেহেতু নাস্তা করবি, তাহলে আমি সকাল 6টা থেকে উঠে এত কষ্ট করে নাস্তা কাদের জন্য বানাচ্ছি? বস, আমি নাস্তা দিই, চুপ খেয়ে যা। গরম গরম পরোটা মাত্র তো চুলা থেকে নামিয়েছি। নাস্তা করতে আর কতটুকুই বা সময় লাগবে তোর? রাগ করো না আম্মু প্লিজ, হাতে টাইম নেই। রিয়া নিচে এসে দাঁড়িয়ে আছে, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব মনে করে, তুমি চিন্তা করো না। তাহলে পরোটা একটা রোল করে পেঁচিয়ে দিই, বাসে বসে খেয়ে নিস। লাগবে না আম্মু, আমার এখন মোটেও খিদে নেই, বিশ্বাস করো। আচ্ছা, সাবধানে যাস। আর শোন, মনে করে পরে কিছু খেয়ে নিস। আচ্ছা মেরি মা, আমি যাই এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভার্সিটি এসে ক্যাম্পাসে আশেপাশে ডান বামে সব ভালো করে খুঁটিয়ে দেখে নিলাম। পরিবেশ আমার জন্য খুব নীরব। দূর দূরান্ত আহান্ত থুক্কু নিহান্তকে আপাতত দেখা যাচ্ছে না। যাক বাবা, বাঁচা গেল। মিস্টার কুফার দল আজ তাহলে আসেনি। না আসলে আমার জন্যই ভালো। এখন ক্লাসে গিয়ে শান্তিভাবে ক্লাসটা করতে পারলেই চলে। ব্যাগের হ্যান্ডেল চেপে হাঁটা দিলাম নিশ্চিন্তভাবে নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। এই দাঁড়া, রিয়া বলে উঠল। কি? আমাকে রেখে কোথায় যাচ্ছিস? তাহলে কি তোরে কোলে করে নিয়ে আমি যাবো? বেয়াদব মাইয়া, হাঁটতে পারিস না কচ্ছপের মতো দিনতানাভাবে হাঁটছিস কেন? এমনি কোনো ভালো মানুষ হাঁটে? তুই কিন্তু আমাকে অপমান করছিস নাবুর বাচ্চি। একদমই না। এখন পায়ের গতি দ্রুত করে চল, না হলে তোর জমের দল এসে অপমান কত প্রকার ও কী আমার থেকেও ভালো করে ব্যাখ্যা বুঝিয়ে শুনিয়ে দেবে। সামনে হাঁটতে নিতেই 1 মিনিট দাঁড়াও। আবার কি? বিরক্তি নিয়ে পিছে তাকিয়ে দেখি আমার দিকে না, ডানে দিকে তাকাইয়া দেখ মাইয়া। রিয়ার পাশে তাকিয়ে দেখি একটা চিকনা চাকনা হ্যাংলার মতো ছেলে আমার দিকে কেমন এক গাল হাসি দিয়ে ক্যাবলা কান্তর মতো এগিয়ে আসছে। তার এত হাসি দেখি আমার গা জ্বলে যাচ্ছে। হ্যালো, আমি রাজ। আপনি রাজ না তাজ? তা আমি কি করব ভাই? তা আপনার সিমরানকে না খুঁজে আমার কাছে কি? আমি কি আপনাকে কোনোভাবে চিনি? ছেলেটা আমার কথা শুনে হাসলো যেন আমি তাকে এই মুহূর্তে কোনো জোকস বলছি। মুখের ভাব গম্ভীর এমন তার। তুমি চিনো না মিস, কিন্তু আমি তোমাকে চিনি। নাবিলা, রাইট? তোমার সাহস আছে বলতে হবে। আই অ্যাম ইমপ্রেস। যেমন? বিরক্ত নিয়ে বলল। তুমি যেভাবে জায়ান ভাইকে চড় দিয়েছ, ভার্সিটি কম বেশি সবার মুখে এখন তুমি চর্চায় আছো। এখন কি আপনার জায়ান ভাইয়ের মতো সেই চর খেয়ে সবার মুখে চর্চায় হতে মন চাচ্ছে? আপনি যদি চান আমি ইচ্ছা পূরণ করতে পারি, সমস্যা নেই। ছেলেটা আমার কথা শুনে আবারও হো হো করে হাসলো। তার হাসি দেখে আমার এমন পাগল মনে হচ্ছে। এত হাসার মানে কি? আমি কি হাসির কথা বলেছি? হাসি থামিয়ে বলে উঠল, তুমি কি সবসময় এমন তিক্ত হয়ে কথা বলো? মুড আর মানুষের উপর ডিপেন্ড করে। আপাতত আমার ক্লাসের জন্য লেট হচ্ছে, আমি যাই। আল্লাহ হাফেজ। এই মাইয়া, জলদি করে এখান থেকে চল, কানে ফিসফিস করে বলল। কেন? রিয়া বলে উঠল। ছেলেটার মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। কি বলছিস? ঠিকই বলছি। লাইব্রেরিতে ফাঁকা একটি টেবিলে 2টো চেয়ারে বসে আছে নাবিলা আর রিয়া।
এই সময় লাইব্রেরিতে তেমন কোনো স্টুডেন্ট নেই। যারা আছে তারা নিজেদের মতো বই নিয়ে আপাতত খুব ব্যস্ত। কাউকে দেখার মতো এখানে কারোরই সময় নেই। রিয়া ফোনে কিসের যেন একটা ভিডিও দেখছে আর হেসে হেসে কিছুক্ষণ পরপর নাবিলার উপর হেলে দুলে এসে পড়ছে। নাবিলা এতে খুবই বিরক্ত হচ্ছে, বারবার রিয়ার দিকে চোখ গরম করে পাকিয়ে তাকাচ্ছে। আশেপাশে মানুষও কিছুক্ষণ পরপর বই থেকে চোখ উঠিয়ে রিয়ার দিকে তাকাচ্ছে আর হাতের ইশারায় বিরক্তি নিয়ে চুপ থাকতে বলছে তাকে। ওই সেমরি, চুপ করবি তুই? না থাপ্পড় খাইবি কোনটা? কেরানি মামা দেখছিস কেমন করে চোখ পাকিয়ে তাকিয়ে আছে? এখন তোর জন্য আমাকেও ঘাট ধরে বের করে দিব মনে হচ্ছে। তারপর তোর ক্রাশ থুক্কু বাস সিনিয়র এসে ফ্রিতে জ্যাক করব আমাগো। এটা কি তুই চাস? রিয়া ভয়ার্ত হয়ে এক ঢোক গিল, দ্রুত ডানে বামে দুই দিকে মাথা দোলালো, যার অর্থ না। রিয়ার বিপরীতে চোখ দিয়ে সবাইকে অসহায় হয়ে সরি বলছি। এবার সে ফোন রেখে সিরিয়াস হয়ে উঠে তাক থেকে একটা বই নিয়ে বসতে পড়তে। নাবিলা রিয়া থেকে চোখ সরিয়ে নোট করায় মন দিল। আজ 3 দিন পর ভার্সিটিতে এসেছে, এমনি অনেক পড়া মিস হয়ে গেছে। এগুলো এখন সব কালেক্ট করতে হবে তার। অ্যাটিটিউড ও নিজ পার্সোনালিটি নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করলো জায়ান, হাতে তার মোটা গাটা একটা বই। জায়ান আজ ব্ল্যাক প্যান্ট, সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট পরেছে। স্পট সিল্ক চুলগুলো সেট করা, ফর্সা এক হাতে কিছুটা ব্রেসলেট পরা আর এক হাতে নাম না জানা কোনো দামি ব্র্যান্ডের ঘড়ি। বুকের কাছে ঝুলানো কালো গ্লাসের সানগ্লাসটা চিকচিক করছে, এটি তাকে দেখতে বেশ লাগছে। নাবিলার টেবিলের বরাবর সিটে এসে দাঁড়ালো জায়ান। এখন লাইব্রেরির কম বেশি অনেকের বই থেকে নজর উঠিয়ে জায়ানের উপর দিয়ে রেখেছে। সিনিয়র বড় ভাই আর ভার্সিটির ক্রাশ বলে কথা। জায়ান মুঠোফোনে অফিসের ম্যানেজারের সাথে খুব গম্ভীর হয়ে একটা মিটিং নিয়ে কথা বলছে। আপাতত তার আশেপাশে তেমন খেয়াল নেই। জায়ান এবার ফোনে কথা শেষ করে ফোন পকেটে রাখলো। আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এতে জায়ানের মেজাজ গেল কিছুটা বিগড়ে। এভাবে তাকিয়ে থাকার মানে কি? কখনো কি কোনো ছেলে দেখেনি? জায়ান বিরক্তি নিয়ে হাতের বইটি টেবিলের উপরে কিছুটা শব্দ করে আওয়াজ করে রাখল। হুটহাট এমন কিছু হওয়াতে নাবিলা কিছুটা কেঁপে উঠল। খাতা থেকে মাথা উঠিয়ে একবার রিয়ার দিকে ক্ষিপ্ত হয়ে তাকালো কিছু বলার জন্য, কিন্তু রিয়াকে উল্টো ভয়ার্ত হয়ে সামনে থতমত হয়ে তাকিয়ে থাকতে দেখে সন্দেহ নিয়ে রিয়ার দৃষ্টি অনুসরণ করে নাবিলা তাকিয়ে তার সামনে কুফা দলের লিডার ওরফে জায়ান দাঁড়িয়ে আছে। এবার চোখে চোখ পড়াতে জায়ানও কিছুটা অবাক হয়ে যায় নাবিলাকে লাইব্রেরিতে দেখে। নাবিলা জায়ান থেকে চট করে দ্রুত চোখ নামিয়ে আবারও নোট করায় মন দিল। মুখের হাবভাব মুহূর্তে এমন করে রেখেছে জায়ানকে সে একদমই চিনে না। তার সামনে যে জায়ান স্বয়ং দাঁড়িয়ে আছে তাকেও দেখেনি। জায়ান কিছুটা তীক্ষ্ণ নজরে নাবিলার কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করল। এতে সে কিছুটা অপমান বোধ করল। নাবিলার এমন আচরণে জায়ানের খুব রাগ উঠছে, মনে যাচ্ছে তাকে ঠাটিয়ে আরেকবার চর দিতে। কোথায় সে ভাব দেখাবে আর কোথায় এই মেয়েই তাকে উল্টো ভাব দেখাচ্ছে। ভাব দেখে মনে হয় সে সিনিয়র আর আমি জুনিয়র। জায়ান দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে টেবিলের উপর হাত দিয়ে জোরে এক বাড়ি দিয়ে হন করে চলে গেল লাইব্রেরি থেকে। না বুড়ে, এটা কি ছিল রে ভাই? রিয়া মাথা হাত দিয়ে বলল, এটা ছোটোখাটো মাইন্ডের ফালুদা অ্যাট্রাক্টেড ব্লাস্ট ছিল রে ভাই, দাঁত কেলিয়ে বলল। সিঁড়ি দিয়ে বেখেয়ালিভাবে উঠতে নিতেই কারোর সাথে ধাক্কা খেয়ে কয়েক ধাপ সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। হাতে কিছুটা ব্যথাও পেলাম। বাম হাতটা কোণেতে প্রচণ্ড জ্বালা করছে, হয়তো ছিলে গেছে। হাত ঝাড়তে ঝাড়তে সামনে বিরক্তি নিয়ে তাকাতেই একটা ছেলেকে দেখতে পেলাম। সরি, আমি আসলে খেয়াল করিনি। সরি, আপনি মনে হয় হাতে অনেক ব্যথা পেয়েছেন। হন্তদন্ত হয়ে বলে উঠল আর আমার দিকে এক হাত বাড়িয়ে দিল। আমি তার হাত না ধরে নিজে থেকে ধীরে সুস্থে উঠে বললাম, ইটস ওকে ভাইয়া, আমারও দোষ ছিল কিছুটা। আমি কিছুটা অন্য মস্তিষ্কে ছিলাম, তাই উঠতে গিয়ে আপনাকে একদমই খেয়াল করিনি, তাই ধাক্কা লেগে গেল। সরি, কিছু মনে করবেন না। আপনি প্লিজ সরি বলবেন না, আমারও খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক, নতুন মনে হচ্ছে। ফার্স্ট ইয়ার? জি। ও হাই, আমি আবরার, সিনিয়র ব্যাচ। সম্পর্কে তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুমি করে বললাম, কিছু মনে করো না কিন্তু। আবার মুসকে এসে বলল আবরার। তার কথায় আমিও হালকা হেসে বললাম, অসুবিধে নেই ভাইয়া, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। আই ডোন্ট মাইন্ড। যাই হোক, আমি ফাতেমা জোহরা নাভিলা। নাইস নেম। থ্যাঙ্কস ভাইয়া, আমি এখন আসি তাহলে, আমার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ও শিওর। আমি তাড়াতাড়ি তার পাশ কাটিয়ে চলে আসলাম আর মনে মনে বললাম, এই ছেলের সামনে আর ভুলেও দ্বিতীয়বার আসা যাবে না।
ছেলেটাকে আমি কুফা দলের লিডারের সাথে দেখেছিলাম, নিশ্চয়ই ওই খাটাসের বন্ধু হবে। ক্লাসে বসে আছি আমি, পাশে রিয়ানি। হুট করে মেয়েটা কোথায় যে গেল কে জানে। আপাতত আমার দৃষ্টির সামনে দাঁড়ানো হামির মেডিসিন ওরফে আরাফাত রহমান স্যারের দিকে। স্যার দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী, কিন্তু তার চেহারা কিছুটা চাকমাদের মতো টানা টানা, সেই সরু চোখ, বোচা ছোট নাক, চিকুন ঠোঁট জোড়া, কিন্তু সব মিলিয়ে মাশাআল্লাহ। তাই তো ক্লাসের অধিকাংশ মেয়েরা তার উপর ক্রাসিত। অবিবাহিত আর কম বয়সী প্রফেসর হলে যায় হয় আর কি। কিন্তু আমার কেন জানি স্যারকে একদমই ভাল লাগে না। স্যার যখন ক্লাস করে সবাই তার দিকে কেমন ড্যাব ড্যাব ভাবে হ্যাঁ করে তাকিয়ে থাকে। ইনফ্যাক্ট রিয়াও ব্যতিক্রম আলাদা নয়। আর আমার তখন প্রচুর ঘুম পায়। ব্যাটার লেকচার শুনলেই আমার চোখে যত রাজ্যের ঘুম চলে এসে 1 মিনিটে ভর করে ফেলে। ঘুমের জ্বালায় চোখ যেন খুলে রাখতে পারি না। এখনও রীতিমতো তাই হচ্ছে। তাই তো স্যারকে গোপন সূত্রে একখানা নিকনেম দিয়েছি আমি, কুম্ভকর্ণের হারিয়ে যাওয়া ছোটোবেলার সেই ছোট ভাই। কুম্ভকর্ণ যেমন সারাদিন ঘুমায় আর এনি পড়ার ছলে বলে ঘুম পাড়ায়, এই আর কি। এফবিতে কিছুদিন আগে একটা পেজ দেখছিলাম, ওইখানে মোটাকাটা অক্ষরে লেখা ছিল, এইখানে স্বল্প মূল্য জিনদের দ্বারা কাজ সব করা হয়, আর এখানে আপাতত হবে। এখানে ফ্রিতে ঘুমের রাজ্য বিতরণ করা হয়, যার লাগবে এসে নিয়ে যান। অফার কিন্তু সীমিত সময়ের জন্য। আমি দিতে দিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেল বাজতে আরও পাক্কা 10 মিনিট বাকি আছে। মানে আমাকে আরও মিনিট ঝিমাতে হবে এই ব্যাটার ঘ্যানঘ্যানের জন্য। জায়ান আর শিহাব স্যার থেকে অনুমতি নিয়ে নাবিলাদের ক্লাসে রুমে আসলো। শিহাবের হাতে সাদা কাগজের মোড়ানো কিসের জানি নোটিশ। জায়ান আর শিহাব ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। কিন্তু আমাদের নাবিলা, সে তো আপাতত তার ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে, তাই তার এই দিকে আপাতত কিছু খেয়াল নেই। জায়ান মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় সবাইকে বসতে বলল। নিব্র নীল চোখের জোড়া উপরে সানগ্লাস থাকায় সবার চোখের আড়ালে ক্লাসে আশেপাশে একবার ভালো করে চোখ বোলালো কাউকে খোঁজার জন্য। কিন্তু তাকে বেশি কষ্ট করতে হলো না। দ্বিতীয় সারিতে চতুর্থ বেঞ্চে ঘুমন্ত অবস্থায় নাবিলার দিকে এক নজর এসে পড়ল। ক্লাসের মাঝে কেমন 2 হাত দিয়ে ব্যাগ আঁকড়ে ঘুমাচ্ছে মেয়েটা। কপালের ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে কপালে এলোমেলো হয়ে বাতাসে উঠছে। জায়ান নাবিলাকে দেখে ঠোঁট কামড়িয়ে হেসে দিল। ক্লাসেও যে কেউ এভাবে ঘুমাতে পারে তার জানা ছিল না। নাবিলা থেকে নজর সরাতে তার পাশে একটি ছেলেকে বসা দেখল। আপাতত ছেলেটির দৃষ্টি তার দিকে, নাবিলার দিকে না। কিন্তু জায়ানের এটা দেখে প্রচুর রেগে উঠল। জায়ান পকেটে 2 হাত ঢুকিয়ে গম্ভীর হয়ে নাবিলা যে বেঞ্চে বসেছে বেঞ্চের সামনে গিয়ে শটান হয়ে দাঁড়ালো। রাগে বেঞ্চে সজোরে শব্দ করে একটা বাড়ি মারল। হুটহাট বেঞ্চে এমন ভূমিকম্প হওয়াতে নাবিলার কাঁচা ঘুম ভেঙে যায় ও থরথর করে কেঁপে ওঠে। ভয়ার্ত হয়ে বুকে 1 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে উঠে দাঁড়াতেই হঠাৎ জায়ানের চোখে চোখ পড়াতে নাবিলা কিছুটা থমকে গেল। জায়ান ওর দিকে কেমন তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। নিভৃ নীল চোখ জোড়া কেমন ভয়ঙ্কর লাল হয়ে আছে। কপালের 2 দিকের রগগুলো ফুলে আছে। জায়ানের রাগার কারণ নাবিলা ঠিক বুঝতে পারল না, কিন্তু তাকে দেখতে আপাতত কোনো হিংস্র প্রাণী থেকে কমও লাগছে না। নাবিলার কেন জানি খুব ভয় করছে। ও জায়ান থেকে দ্রুত চোখ নামিয়ে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে? এটা ক্লাসরুম না তোমার বেডরুম, কোনটা? আনসার মি ড্যামেট। জায়ান ধমকে সুরে বলে উঠল। নাবিলা জায়ানের ধমকে কিছুটা কেঁপে উঠল। ক্লাসরুমে সবাই এখন তাদের দিকে কেমন করে যেন বাঁকা নজরে তাকিয়ে আছে। অনেকে মিটমিটে হাসছে ও নাবিলা আরও চোখে আশেপাশে সবার দিকে তাকিয়ে ভয় এবার কাঁদো কাঁদো হয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। সারা রাত বাসায় কি করো? বসে বসে মশা মারো যে ক্লাসরুমে এসে এমন ঘুমাচ্ছ ইডিয়েট? ক্লাসে যে একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস চলছে সে খেয়াল কি আছে তোমার? ওহ সরি, থাকবে কি করে? তুমি তো আপাতত ক্লাসে বসে ঘুমাতে ব্যস্ত। নাবিলার এখন চিৎকার করে বলতে মন চাচ্ছে, আমি সারা রাত মশা মারি না হাতি মারি, তাতে তোর কী রে? কে তুই যে আমি তোরে কৈফিয়ত দিমু? আর এত চিল্লাচ্ছিস কেন বেয়াদব? আমাকে দেখে তোর কোন অ্যাঙ্গেলে বয়রা মনে হয়? কিন্তু আফসোস নাবিলা ভয়ে কথাগুলো বলতে আর পারল না, তাই নিতান্ত মনে মনে বলল, কি হলো মিস, কথা বলছো না যে? চুপ কেন? বলো কিছু। সারাদিন তো মুখে অনেক খই ফুটে তোমার, তা এখন চুপ কেন? নাবিলা লজ্জায় অপমানে মাথা নিচু করে আছে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে এবার নিঃশব্দে কান্না করছে। জায়ান সোজা হয়ে দাঁড়িয়ে এক নজরে নাবিলার মুখের দিকে তাকিয়ে আর কিছু না বলে এবার সোজা হয়ে চলে আসলো শিহাবের সামনে, এসে তার পাশে দাঁড়ালো।
তারপর শিহাব তার হাতে কাগজের বাজ খুলে নবীনবরণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে লাগে। আগামী পরশুদিন তাদের নবীনবরণ। যেহেতু তারা নবীন, তাই মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরে আসতে হবে। যার যে কালার ইচ্ছে সে কালার পরে আসতে পারবে। এখানে কোনো কালার আনুমিকভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়নি কারোর জন্য। আর কেউ যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, যেমন নাচ, গান, কবিতা, আবৃত্তি, অভিনয় সব কিছুই আছে। দিতে চাইলে ক্লাস শেষে সিনিয়রদের কাছে হলরুমে এসে নাম দিতে। মেয়েগুলো তো হাঁ করে জায়ান আর শিহাবের দিকে তাকিয়ে আছে, আর জায়ান তীক্ষ্ণ নজরে নাবিলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। শিহাবের কথা শেষ হতেই তারা স্যার থেকে অনুমতি নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে। জায়ান যেতে নাবিলা রেগে তেলেবেগুনে জ্বলে পাশে বসা ছেলেকে বলে ওঠে, ওই বেয়াদব ছেলে আমাকে আগে ডাক দাওনি কেন? বিশ্বাস করো, আমি তো খেয়ালই করিনি তুমি যে ঘুমিয়েছিলে তাই। আর বিশ্বাস করো, তোমাকে আমার পাশে বসতে দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। না তুমি পাশে বসতে, আর না আমি এমনি ঘুমাতাম, আর না ওই অসভ্য ছেলে আজকে আমাকে ফ্রিতে এতগুলো বদহজম টাইপ কথা শোনাতো। বারে আমি কি করলাম যে তুমি আমাকে ঝাড়ছ? চুপ একদম, আর একটাও কথা বলবা না। ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটতে হাঁটতে রিয়াকে ফোন দিলাম। মেয়েটা আসি বলে কোথায় গায়েব হয়ে গেল। প্রথম 2 রিং হওয়ার পরপরই পাশ থেকে ফোন ধরতেই, ওই ফাজিলের হাড্ডি কই তুই? ক্যান্টিনে? আর কই? ক্লাস কি শেষ রে? আসি বলে যে বাসি হয়েছিস সে খেয়াল কি আছে তোর? এখন আসছে বলতে ক্লাস কি শেষ রে? হ্যাঁ শেষ। তোর জন্য কি বসে থাকবে তোর সেই ক্যাবলা কান্তের ওরফে কুম্ভকর্ণের ছোট ভাই? এই স্যারকে কিছু বলবি না বলে দিলাম। তোর এত কেন জলে রে বন্ধু? তোর এত কেন জলে? 102 নাম্বার ক্রাশ বলে কথা জ্বলবেই তো। তা তুই বুঝবি না। এখন তুই জলদি করে ক্যান্টিনে আয় তো বোন, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলা আছে আমার। আসছি দাঁড়া। হ্যাঁ জলদি করে আয় বোন। ক্যাম্পাস পেরিয়ে ক্যান্টিনে আসতে নিতেই নাবিলা কিছুটা থমকে দাঁড়ালো। কৃষ্ণচূড়া গাছের নিচে জায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ানের দৃষ্টি নজর আপাতত সামনের দিকে, কানে ফোন গুঁজে আবারও কার সাথে যেন কথা বলছে। চেহারার ভঙ্গি বলছে কারোর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। এই অল সিটিজেন তো দেখি সারাক্ষণ কানে ফোন গুঁজেই রাখি। ব্যাপার কি? কার সাথে এত প্রেমালাপ করে? দূর, তাতে আমার কি? আমি কেন বা এত ভাবছি? হঠাৎ কিছুক্ষণ আগের ক্লাসের রুমের অপমানের কথা মনে পড়তেই নাবিলা এবার তীক্ষ্ণ নজরে জায়ানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল। ক্যান্টিনে এসে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু ক্যান্টিনে কোথাও মেয়েটা নেই। গেল কোথায়? ওর তো এখানেই থাকার কথা ছিল। তাহলে আমাকে আসতে বলে এখন নিজেই উধাও। ও কি আবার আমাকে খুঁজতে ডিপার্টমেন্টে চলে গেল না তো? দূর, কি একটা উটকো ঝামেলা। একবার 4 তলা থেকে নামো তো আবার উঠো। লো ঠেলা দূর, ভাল লাগে না কিছু। বিরক্তি নিয়ে কাঁধে ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে গিয়ে চট করে রিয়ার নাম্বারে ডায়াল করলাম। কিন্তু অপর পাশ থেকে সে চেনা জানা অতি বিরক্তিকর একটা মেয়েলি আওয়াজ ভেসে আসলো কানে বারবার। এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এভাবে ফোন বন্ধ করে রাখার মানে কি ভাই? এবার আমার রাগ চরম লেভেলের 7 আসমানে উপরে উঠে গেল। রাগে গজগজ করতে করতে বিরক্তি নিয়ে আমি ভার্সিটিতে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু অবাক করার বিষয়ও কোথাও নেই। পুরো আধা ঘন্টা ধরে আমি ওকে ক্যাম্পাসের অলিগলি জুড়ে সব জায়গায় খুঁজে চলছি, কোথাও নেই। তাহলে কি মেয়েটা চলে গেল? আমাকে এভাবে না বলে যাওয়ার মানে কি? মন তো চাচ্ছে এই মুহূর্তে ওকে হাতের সামনে পেলে খুন করে ফেলতাম। বেয়াদব মেয়ে কোথাকার! রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কপালের জমে থাকা ঘাম মুছতে গিয়ে আকাশের দিকে খেয়াল করে দেখি অবস্থা কেমন গোমট হয়ে আছে। যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। কপাল মন্দ থাকলে সব দিক দিয়েই মন্দ হতে হয়। এই মুহূর্তে একটা রিক্সা পেয়ে গেলে আর সমস্যা হবে না। কোনো রকমভাবে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারলেই হবে। আর দেরি না করে দ্রুত পা চালালাম ভার্সিটির বাইরে এসে পায়ে গতি বাড়িয়ে হাঁটতে লাগলাম আর আশেপাশে রিক্সা খুঁজতে লাগলাম। কিন্তু সমস্যা হলো রিক্সা পাওয়া যাচ্ছে না। এই ঢাকা শহরে একটাই সমস্যা, আবহাওয়া একটু পান থেকে চুন হলে মানে খারাপ দেখলেই সব রিক্সা উধাও হয়ে যায়। যারা থাকে তাদের মুহূর্তে আবার ডিমান্ড বেড়ে যায়। এই যেমন হাতের সামনে আপাতত যাদের পাচ্ছি তারা বাস স্ট্যান্ডের ওই দিকে যেতে চাইছে না। কেন? একটু গেলে কি সমস্যা হবে তাদের?
এখন আমার প্রচুর কান্না আসছে। মন চাচ্ছে রাস্তায় বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে দিই। একে তো রিয়া এমন বাজে কাজ করলো আমার সাথে, দ্বিতীয়ত এদিকে আকাশও আস্তে আস্তে তার গম্ভীর ভাবটা আরও গম্ভীরতর করে আসছে। যে কোনো মুহূর্তে টুপ করে এক পশলা বৃষ্টি হয়ে এসে সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাবে। মুহূর্তের মধ্যে আমার ভাবনাকে সত্য করে দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি এসে আমাকে মুহূর্তেই ভিজিয়ে কাক ভেজা করে দিল। ডানে বামে তাকিয়ে কোনো রকমে এক দৌড় দিয়ে ল্যাম্পপোস্টের নিচে চায়ের টঙের দোকানে ছাউনির নিচে দাঁড়ালাম। অনেকটাই ভিজে গেছি। টঙের দোকানটা আপাতত বন্ধ, আর আশেপাশেও দূর দূরান্ত এই দিকটায় তেমন কেউ নেই আমাকে দেখার মতো। এটা দেখে ভিতর থেকে একটা চাপা স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলাম। হাত দিয়ে ওড়না কোনাগুলো ঝাড়তে নিতে খেয়াল করলাম দূর থেকে জায়ান মাথার উপর এক হাত উঁচু করে ধরে দৌড়ে আসছে এই দিকটায়। ওকে হঠাৎ এভাবে আসতে দেখে কেন যেন আমার বুকের ভিতর ধুক করে উঠল। জায়ান যত কাছে আসতে লাগলো হৃৎপিণ্ডের কম্পন ততই জোরে বাড়তে লাগলো। হার্টবিটগুলো কেমন ডাকঢোল বাজাচ্ছে। জায়ান দৌড়ে এসে আমার একদম পাশে এসে দাঁড়ালো। সে অনেকটা বৃষ্টিতে ভিজে গেছে। তার পরনে ডার্ক কফি কালারের টি শার্টটা ভিজে একেবারে তার শরীরের ভাঁজের সাথে লেপ্টে আছে। আমার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে জায়ান চোখ বুজে এক হাতের সাহায্যে তার ভেজা চুলে হাত বোলাতে লাগলো। শুভ্র বিন্দু বিন্দু জমে থাকা পানিগুলো চুল থেকে ছড়িয়ে ছিটিয়ে ঝরতে লাগলো। এই মুহূর্তে জায়ানকে দেখতে অনেকটা স্নিগ্ধ লাগছে আমার কাছে কেন জানি। আমি তার দিকে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থেকে চট করে চোখ সরিয়ে নিলাম আর জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমি এত নির্লজ্জ হলাম কবে? সকালে সে আমাকে এতগুলো কথা শোনালো, আর আমি তার দিকে এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। আছে মানিজ্জত পাঞ্চার আমার ছি। চোরা চোখে আবারও তাকিয়ে দেখি সে এখনও আমার দিকে তাকায়নি। তার ভাব দেখে মনে হচ্ছে সে আমাকে চেনেই না। আমি যেখানে দাঁড়িয়েছি এটাও সে দেখেনি। তার এমন গা জ্বালানো অ্যাটিটিউড দেখলে আমার বড্ড বমি পায়। আমি কি তারে সাধে আর খাটাস বলি? তার সব দোষে গুণে বলি বেটা খাটাস। জায়ান কিছুক্ষণ চুলে হাত বুলিয়ে পাশে থাকা পিলারের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। বিরক্তি নিয়ে এবার ছাউনির উপরে তাকালো। ছোট ছাউনির উপরের দিকটা কিছুটা ফুটো। সেই ফুটোর ফাঁকে ফাঁকে পানি জমে এসে কিছুটা আবার ভিজিয়ে দিচ্ছে। আরও চোখে এইবার নাবিলার দিকে পরোক্ষ করলো। টস টস ফোলা গালগুলো ফুলিয়ে কেমন ঠোঁট উল্টিয়ে কোনায় গুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। এক হাত দিয়ে বাচ্চাদের মতো ব্যাগের বেলটা কেমন আঁকড়ে চেপে ধরে আছে, আর এক হাত মুঠো করে আছে। কপালের অবাধ্য চুলগুলো ভিজে লেপ্টে আছে। নাকের ডগাটা হালকা লাল হয়ে আছে। আজ কি অদ্ভুত মায়াময়ী না লাগছে। চোখের পানি জমে পাপড়িগুলো কেমন আবেগময় দেখাচ্ছে জায়ানের কাছে। আচ্ছা, মেয়েটা যখন বকবক করে কই তখন তো এত সুন্দর লাগে না তার কাছে। এখন চুপচাপ আছে বলে কি তার কাছে এত আবেগময় দেখাচ্ছে? জায়ান ঠোঁট কামড়িয়ে চোখ বুজে মুগ্ধতা নিয়ে হাসলো। আচ্ছা, বৃষ্টিতে ভিজলে কি সব মেয়েদের এমন স্নিগ্ধ দেখায়? হয়তো দেখায়, আবার হয়তো না। জায়ান হঠাৎ করে চোখ খুলে আবিষ্কার করলো, এই মেয়েকে শুধু স্নিগ্ধ দেখায় না, এই মেয়েটার মধ্যে যেন কত শত মুগ্ধতার ভিড়ে লুকিয়ে আছে একরাশ মুগ্ধতা। মেয়েটাকে দেখলে তার কাছে কেমন রহস্যময় লাগে। মনে হয় এর দেখার শেষ নেই। চোখে চোখ পড়ার আগে জায়ান দ্রুত চোখ ঘুরিয়ে নিল আগের ন্যায়। না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে আমার জায়ানের উপর। বৃষ্টিতে ভেজার ফলে তার গায়ের রংটা আরও চকচক উজ্জ্বল দেখাচ্ছে। হাতের কালো পশমগুলো ফর্সা হাতে কেমন লেপ্টে আছে, এতে করে তার সৌন্দর্য যেন আরও হাজার গুণ বাড়িয়ে তুলেছে। নিবড় নীল চোখ জোড়াতে আজ কোনো সানগ্লাস নেই। দেখতে সব মিলিয়ে তাকে আজ বিদেশি বিলাতি ইঁদুর লাগছে। হা 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 করে হেসে দিয়ে বললাম, এই ছেলেটা এতটা সুন্দর কেন? ছেলেদের কি এত সুন্দর হলে চলে? একদমই না। সুন্দরের অধিকারী তো থাকবে শুধু মেয়েরা, যাদের দিকে হা করে তাকিয়ে থাকবে শত ছেলেরা। আর এখানে উল্টো কি হচ্ছে? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছি ভাবতেই জোর করে অবদ্ধ চোখটা সরিয়ে নিলাম তার থেকে। এদিকে বৃষ্টি থামার নাম গন্ধ নেই। ভাব দেখে মনে হচ্ছে সহজে থামার নয় এই বৃষ্টি। কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে খেয়াল করলাম সামনে মাঠে 10-12 জনের মতো বাচ্চারা কাদামাটিতে লাফালাফি করে খিলখিল করে হেসে খেলা করছে। দৃশ্যটা দেখতে এই মুহূর্তে কত সুন্দরীয় লাগছে। প্রায় 15 মিনিট পর বৃষ্টি হালকা থামলো। এখনও হচ্ছে, কিন্তু অতটা না। এতটা সময় আমার আর জায়ানের মধ্যে কোনো রকম টুশব্দ কথাও হয়নি, শুধু কয়েকবার চোখাচোখি হওয়া ছাড়া। বৃষ্টি থামতেই আমি বেরিয়ে পড়ি, আর ভাগ্যক্রমে বিআরটিসি বাসেরও দেখা মিলে যায় রাস্তায়। আমি দ্রুত বাসের দিকে ছুটে বেরিয়ে যাই। আমাকে বেরোতে দেখে জায়ান পিছু থেকে আমাকে ডেকে থামতে বলে। এতক্ষণে তার কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি থমকে দাঁড়াই। জায়ান ছাউনির নিচ থেকে দ্রুত বেরিয়ে এসে আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। হাত থেকে তার কালো জ্যাকেটটা
বাজ খুলে আমার পিঠে জড়িয়ে দেয়। আমি হাত দিয়ে খুলতে নিতেই সে চোখ পাকিয়ে তাকায় আমার দিকে। আরে কি করছেন কি? এই গরমের মধ্যে আপনার এমন ভারী বস্তার জ্যাকেট আমাকে দিচ্ছেন কেন? কারণ আপাতত এটা আমার থেকে তোমার দরকার বেশি তাই। গম্ভীর হয়ে বলল। মোটেও না, আমার ওড়না আছে, লাগবে না আপনার জ্যাকেট। এই নিন। কি হলো ধরুন। গায়ে থেকে নামিয়ে তার হাতে দিতে নিতেই আমি এখন এটা নিতে পারবো না, কারণ এর মধ্যে তোমার ঘাম লেগে গেছে। আপাতত এটা আমার কোনো কাজেরও না, তাই বাসায় গিয়ে এটা সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে দেন, কাল আমাকে ভার্সিটি দেবে। নাক ছিটকে বলল। আমি ক্যাবলার মতো তার রিয়েকশন দেখে তাকিয়ে আছি। কি ভাব? দেখলি গা জ্বলে যায়। আমি কথা আর না বাড়িয়ে চট করে তার হাত থেকে জ্যাকেটটা নিয়ে গায়ে দিয়ে বাসে উঠে গেলাম। সাবধানে যেও, পিছু থেকে জায়ান বলে উঠল। আমি পিছে তাকাতে কপাল কিছুটা খাত করে বলে উঠল আবারও, আমার জ্যাকেট তোমার সাথে, তাই বলছি। আর কাল মনে করে ধুয়ে সাথে করে নিয়ে আসবা, মনে যেন থাকে। চোখ ছোট করে পাকিয়ে বললেন। এতই যেহেতু চিন্তা, তাহলে দিয়েছেন কেন? আর আপনি চিন্তা করেন না, আমি ভীম দিয়ে ধুয়ে নিয়ে আসব। ভীমের 100 লেবুর শক্তিতে আপনার জ্যাকেট চকাচক নতুন হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে কথাটা বলে বাসে উঠে গেলাম। বাস তার আপন গতিতে চলতে লাগলো। বাস কিছু দূর সামনে যেতেই আমি বাসের জানালা ফাঁকা দিয়ে উকি দিয়ে পিছে দেখতে গেলে জায়ানের নিভৃত চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। রিক্সা বাসার সামনে থামতেই নেমে পড়লাম। ভাড়া মিটিয়ে পিছু তাকাতেই চোখ পড়ল আমাদের বিল্ডিংয়ের পরপর 2 বিল্ডিংয়ের 4 তলার বারান্দায় দাঁড়ানো রিয়ার দিকে। ও এখনও আমাকে খেয়াল করেনি। ওর দৃষ্টি আপাতত বারান্দার ফ্লোরে কি জানি হাত নাড়িয়ে করছে। ওর দিকে হঠাৎ চোখ পড়তে এক ঝাঁক অভিমানগুলো মনে এসে বড্ড গ্রাস করলো। ওর থেকে চোখ ফিরিয়ে দ্রুত বড় বড় পায়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। একের পর এক কলিং বেল বাজিয়ে চলছি, খোলার কোনো নামই নেই দরজা। বাসায় কি তাহলে কেউ নেই? না, থাকবে না কেন? না থাকলে তো বাইরে তালা ঝুলানো থাকতো। উফ, এই আম্মুটা কী যে করছে! নিশ্চয়ই ওই স্টার জলসা আলতু ফালতু কোনো একটা সিরিয়াল দেখছে বসে বসে, তাই তো দরজা খোলার নাম নিচ্ছে না। এখন নিশ্চয়ই দরজা খুলে সর্বপ্রথম আমাকে এভাবে ভিজা অবস্থায় দেখি এক ঝাঁক প্রশ্ন ছুড়বে, তার সাথে ইচ্ছে মতো ঝাড়বি। এই কিরে, ভিজলি কী করে? তোকে না আমি কতবার বারণ করেছি এমন অসময়ে বৃষ্টিতে ভিজবি না, তারপরে ভিজেছিস? পাক্কা 20 মিনিট পর আমার ধৈর্যের পরম পরীক্ষা নিয়ে আমার পরম আদরের গুণধর ভাই হেলে দুলে এসে দরজা খুলল। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘুমো ঘুমো চোখে আমার দিকে এক নজর তাকিয়ে হাত দিয়ে চোখ কষলিয়ে প্রশ্ন করল, এই নাবু, তুই এত ভিজলি কী করে? আসলেই তো, আমি এত ভিজলাম কী করে ভাইয়া, একটু বলবা? মায়ের চিনিস কত প্রকারও কী কী? না, তোকে আমি চিনাবো। কোনটা বল? নাফিস চোখ রাঙিয়ে বলল, এই সাইড দাও তো, আমাকে ভিতরে আগে আসতে দাও। দেখছো বাইরে ক্ষণে ক্ষণে থেমে একটু পরপর বৃষ্টি হচ্ছে, তার উপর ভিতরে না আসতে দিয়ে বাইরে দাঁড় করিয়ে আমার প্রশ্ন ছুড়ছ। আবার উত্তর দিতে গেলে বলো মায়ের জিনিস। এই কেমন বিচার রে ভাই? আর এই সময় তুমি বাসায় কেন? আম্মু কই? দেখছি না যে। ছোট জুতার বাক্সের সামনে দাঁড়িয়ে জুতা খুলে রাখতে রাখতে জিজ্ঞেস করলাম। আম্মু নানির বাসায় গিয়েছে, আস্তে আস্তে রাত হবে বোধহয়। আজ দুপুরের পর থেকে হঠাৎ শরীরটা বড্ড খারাপ লাগছিল, তাই হাফ দিনে ছুটি নিয়ে চলে এসে পড়েছি বাসায়। ঠিক আছে তো ভাইয়া, জ্বর আসেনি তো? কই দেখি। নাবিলা উত্তেজিত হয়ে ভাইয়ের কাছে গিয়ে কপালে হাত বুলিয়ে বলল, জ্বর তো আসেনি, তাহলে বেশি খারাপ লাগছে তোমার? ডাক্তারের কাছে যাবা? চলো যাই। আমি একদমই ঠিক আছি, চিন্তার কিছু নেই, শান্ত হও তুই। সকাল থেকে শুধু আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, এই আর কি। এখন তুই জলদি করে রুমে গিয়ে চেঞ্জ করে নে, না হলে তোর কিছু হয়ে যাবে। তারপর কিন্তু আম্মু আবার ওই সেই কালানা সাদা মুন্সির কাছে দৌড়াবে পড়া বানিয়ে আনতে। লাস্টে কথাটা নাফিস মজা করে বলল। এই না, যাচ্ছি আমি, আর তুমিও রুমে গিয়ে রেস্ট নাও। আমি ফ্রেশ হয়ে এসে গরম গরম কফি করে নিয়ে আসছি তোমার জন্য। আচ্ছা যা এখন। নাবিলা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে কয়েক পা দিতেই নাফিস পিছু ডেকে বলে উঠল, এই 1 মিনিট দাঁড়া। নাবিলা পিছু ভাইয়ের দিকে প্রশ্নবিন্দুতে তাকাতে নাফিস কপালটা কুঁচকে আবারও বলে উঠল, তোর হাতে এই জ্যাকেট কার? নাবিলা বিস্ময় নয়নে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ভাইয়ের এমন প্রশ্নে এখন সে কি বলবে? অসহায়ভাবে একবার নিজের হাতের দিকে চাচ্ছে তো একবার ভাইয়ের দিকে। জিভ দিয়ে হালকা ঠোঁট মৃদু ভিজিয়ে আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে ভাইয়া, বলছিলাম কি। হ্যাঁ বল, শুনছি। নাফিস বাজ করা কপালটা আরও খাত করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে উঠল, আজীব। আর কার হতেই বা যাবে এটা রিয়ার? আমাকে কি বোকা মনে হয় তোর?
রিয়া হঠাৎ ছেলেদের জ্যাকেট পরতে যাবে কেন শুনি? কেন পরতে যাবে মানে? ছেলে আর মেয়ে কি ভাই? জ্যাকেটের গায়ে কি কোথাও ট্যাগ করে গোটা গোটা অক্ষরে লেখা আছে যে ইহা একটি সম্পূর্ণ ছেলেদের জ্যাকেট, যা মেয়েদের পরা একদমই নিষিদ্ধ? জ্যাকেট জ্যাকেটই, বুঝলা? কথাটা বলি দ্রুত জোরে জোরে পা ফেলে খানিকটা শব্দ তুলে নিজের রুমে প্রবেশ করলাম। জানি ভাইয়া হয়তো আমার এমন অবিশ্বাসযোগ্য আজগুবি কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, না করলেও কিছু করার নেই আমার কাছে। রুমে এসে ভিজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় জড়িয়ে নিলাম গায়ে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে। বৃষ্টির পর পরিবেশটা এখন বেশ ঠান্ডা লাগছে। এমন পরিবেশ আমার বরাবরই ভালো লাগে। আকাশ এখনও মেঘলা মেঘলা হয়ে আছে। চারপাশে মেঘগুলো কেমন দল বেঁধে ছুটাছুটি করছে। এই পরিবেশে একটা ঘুম দিলে ব্যাপারটা মন্দ হয় না। যে ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে চটপট ভাইয়ার জন্য 1 কাপ কফি বানিয়ে রুমে দিয়ে আসলাম। কিছু আর খেলাম না। টেবিল থেকে খাবারগুলো গুছিয়ে সব ফ্রিজে তুলে রেখে দিলাম। রুমে এসে কাঁথা জড়িয়ে আরামে এক ঘুম দিলাম। জানালা পর্দা ভেদ করে কিছুটা রোদ আমার রুমে প্রবেশ করেছে। রোদের তাপে চোখে মুখে আছড়ে পড়তেই কাঁচা ঘুমটা নিমিষে ভেঙে গেল। কিছুক্ষণ বাইরের দিকে বিরক্তি নিয়ে দৃষ্টিপাত করে ঘড়ির দিকে তাকালাম। 4:30 বাজছে মাত্র। বিছানায় কিছুক্ষণ আড়মুড়ি করতে করতে বালিশের নিচ থেকে ফোনটা নিলাম। ফোন অন করতে কিছুটা অবাক হলাম। আননোন নাম্বার থেকে একটা মেসেজ আর রিয়ার 27টা মিস কল। আমি এতই বেঘরে ঘুমে ডুব দিলাম যে একটা ফোনেও আমার ঘুম ভাঙেনি। ভাবা যায়? আগ্রহ নিয়ে মেসেজ অপশনে আসলাম। কেই বা আমাকে মেসেজ দিল দেখার জন্য। আজ অবেলা অসময়ে এক পশলা বৃষ্টি করেছে। বড্ড হতাশ আমায়, জানো তো। ভেবেছিলাম প্রচণ্ড বজ্র বেড়াবে দাপিয়ে ওই উদার আকাশটায়। সেই প্রিয় অচেনা অনুভূতির অনুভবে বৃষ্টির ফোঁটা নাচবে মনের গৃহিণী আবডালে, আনাচে কানাচে, ধরনের মায়াবী স্পর্শে উথাল পাতালে। দেবে ভিজিয়ে আমায় সতেজতার তরে, যাবে উল্লাসে মিশে। আজ এমন অসাধারণ মেঘলার দিনে কাটবে কেমনে প্রতিটি মুহূর্তে এই একরাশ মুগ্ধতার ভিড়ে তুমি বিহীনে আমায়? বলতে কি পারো? 3:30 PM। সংগৃহীতা প্লাস তার উপর একটু আমার এক্সট্রা ঢালাই দেওয়া। আমি মেসেজটি পড়ে চট করে শোয়া থেকে বসে উঠলাম। চোখ থেকে নিমিষেই ঘুমগুলো উড়ে গেল। বড় বড় চোখ করে দাঁত দিয়ে নখ খাচ্ছি আর বারবার খুঁটিয়ে খুঁটিয়ে প্রতি লাইন পড়তে লাগলাম। আমাকে আবেগমাখা মেসেজ বা কেই দিল? আমার জানার মতে আমার এমন দুর্ভিক্ষ কপালে আদৌ দূর দূরান্তে কোনো আশিক টাশিক নেই, আর নেই কোনো প্রেম বীর পুরুষ। তাহলে হুটহাট এমন মেসেজ কেই বা দিতে পারে? নাম্বারটা কি একবার ডায়াল করে দেখব? ভুল করে কেউ দেয়নি তো আবার? হ্যাঁ, সে বরং হবে। আমাকে বা এই বৃষ্টির দিনে কে বা মনে করে এমন একরাশ আবেগমাখা মুগ্ধতার ভিড়ে মেসেজ দিবে? মাথায় আর মেসেজ নিয়ে বেশি একটা ঘামালাম না। ফোনটা খাটের উপর আগের ন্যায় পুনরায় রেখে দিলাম। ক্ষুধায় পেটে ইঁদুরগুলো বড্ড নাচানাচি করছে। আপাতত এদের শান্ত করতে হবে। তাই ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছুটলাম পেট ভোজন করতে। রিয়ার নম্বরে ডায়াল করলাম। প্রথম রিংয়ে কলটা রিসিভ হতেই ওই পাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠলাম, ছাদে আয়, কথা আছে। আরে শোন। টুট টুট করে কেটে গেল। কথাটা বলেই ফোনটা রেখে দিলাম। রিয়ার উপরে রাগগুলো এখনও কমেনি আমার। রুম থেকে বের হয়ে আগে ভাইয়ার রুমে একবার উকিঝুঁকি দিলাম। ভাইয়া ঘুমিয়ে আছে। বৃষ্টি হওয়ার ফলে চারপাশটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই গায়ের ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিয়ে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে গিয়ে দেখি আজ অনেকেই বসে আড্ডামত্ত হয়ে আছে। বাচ্চারা ছুটাছুটি করে খেলা করছে। আমি ছাদের রেলিংয়ের কিনার ঘেঁষে দাঁড়ালাম আর অনুভব করতে লাগলাম গোধূলি শেষ বিকালের এই পরিবেশটা। মিনিট 5 পর রিয়া আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওর দিকে না তাকিয়েও এই মুহূর্তে বুঝতে পারলাম ও ঠিক আমার দিকে তাকিয়ে আছে, শুধু অপেক্ষা আছে আমার কিছু বলার। আকাশের দিকে তাকিয়ে বললাম, এইসবের মানে কি রে? আমার কথায় রিয়া মাথা কিছুটা নত করল, কিন্তু কিছু বলল না। আমি আবারও বলে উঠলাম, কিছু কি বলবি না? এভাবেই চুপ থাকবি? ঠিক আছে, তাহলে তুই থাক। চুপ যেহেতু থাকবি ঠিক করেছিস, তাহলে আমি বা কি বলবো? আমি নিচে গেলাম। রিয়া আমার দিকে এক নজর তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে এবার বলল, দোস্ত, আজ আমি তাকে দেখছি, সে এসে পড়েছে। আমি উৎসুক দৃষ্টিতে রিয়ার দিকে তাকাতেই আবার বলতে শুরু করলো, বেটা মনে হয় এবার আমাকে ছাড়খাড় করেই দিবে আমি তার সাথে যা করেছি। তুই কার কথা বলছিস? কে এসে পড়েছে? আবরার। ভাইয়া, 500 টাকা দাও তো। নাবিলার এমন কথায় নাফিস টিভির থেকে চোখ ফিরিয়ে নাবিলার দিকে তাকালো। বিপরীতে ভ্রু নাচিয়ে বলে উঠল, হঠাৎ টাকার প্রয়োজন পড়ল যে? কি করবে টাকা দিয়ে? আজীব, টাকা দিয়ে মানুষ কি করে?
কোনো একটা কারণে লাগবে বলেই তো চাইছি। অযথা তো চাচ্ছি না তোমার থেকে। আব্বু বাসায় থাকলে সেই আব্বু থেকেই চাইতাম, কিন্তু আব্বু তো আর বাসায় নেই, তাই তোমার থেকে বাধ্য হয়ে চাইতে হচ্ছে। আরে রাগ করতেছিস কেন? না তো একবারও করিনি যে দিব না। হঠাৎ করে ছাদ থেকে এসেই কোনো কথাবার্তা নাই, ডাইরেক্ট টাকা চেয়ে বসলি, তাই শুধু জানতে চাইলাম কি করবি। মার্কেটে যাব একটু, এবার দাও। এই সময় কয়টা বাজে একবারও ঘড়ি দেখেছিস? আর কার সাথে যাবি শুনি? কপালটা কুঁচকে বলল। উফ, ওহ ভাইয়া, মাত্র তো 5টা বাজছে, এমনভাবে চিল্লিয়ে কথা বলছো যেন মনে হচ্ছে আমি রাত 10টা বাজে কোথাও একা যেতে চাইছি। আমার হুট করে এভাবে রাতে বাইরে যাওয়াতে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। আর শোনো, একা যাচ্ছি না, সাথে রিয়াও যাচ্ছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। পরশু ভার্সিটিতে নবীনবরণ আছে, কাল তো আবার শুক্রবার, মার্কেট পার্ট সব বন্ধ থাকবে, তাই এখন একটু বের হতে হবে, টুকটাক কিছু কেনার আছে তাই। সেই যাচ্ছিস ভালো কথা, দেখিস কোথাও আবার হারিয়ে গুমটুম হয়ে যাস না। দুই বান্ধবী তো কোথাও গেলে আবার নিখোঁজ, এক কথায় লাপাত্তা হয়ে যাস, তখন আবার হারিকেন নিয়ে সে আমাকেই খুঁজতে বের হতে হয় তোদের। ভাইয়া, নাবিলা কিছুটা বিরক্তি নিয়ে বলল। নাফিস সোফা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটের মানিব্যাগ থেকে একটা 1000 টাকার নোট বের করে নাবিলার হাতে গুঁজে দিল। ধর। 1000 দিলে যে? তুইও কি মনে রাখবি এই নাফিসকে, তাই দিলাম। যা, জিলে আপনি জিন্দেগি সেফ এ 1000 মে। আর শোন, যাওয়ার আগে ফটাফট আমার জন্য 1 কাপ কফি করে দিয়ে যা, তারপর যেখানে যাও সেখানে খুশি যা। এখন যা ফুট, আমাকে শান্তিতে খেলা দেখতে দে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা ঠিক করে তাতে চড়ে বসলাম দুইজন। কিছুক্ষণ পর রিক্সাটা আপন গতিতে এসে মার্কেটের সামনে থামলো। আজ মার্কেটের এদিকটায় বেশ ভারী ভিড় জমে আছে। মনে হচ্ছে আজ দেশে সব করোনা ভাইরাস জনিত হামলা একদিনেই এখানে হয়ে আছে। রিয়া মার্কেটের ভেতরের দিকটা সাহস করে গেল। আমি আর তার সাথে গেলাম না। মার্কেটের ভিতরে গিয়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। বাইরের দোকানগুলোতে হেঁটে হেঁটে চোখ বুলিয়ে কানের দুল আর রেশমি চুড়ি নিজের জন্য খুঁজতে লাগলাম। ওই ভিড়ের মধ্যে আমি ঢুকলে নিশ্চয়ই আজ আধমরাটরা হয়ে বের হব, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাথে ফ্রিতে করোনার ভয় তো আছেই, যাক বড় বাঁচা গেল। আমি এই খোলা আকাশের নিচে বাইরের ফুটপাতে আপাতত ঠিক আছি বাপু। এভাবে বেশ কিছু সময় হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ল ফুটপাতে থাকা এক ছোট্ট কানের দুলের দোকানে। সিলভার কালারের মধ্যে ছোট ঝুমকো। ঝুমকোটা গোল শেপের, তার উপর চারপাশে সম্পূর্ণ ছোট ছোট সাদা পাথরের নিখুঁত কাজ করা। দূর থেকে দেখতে চিকচিক করছে আমার কাছে, এটা বেশ ভালো লাগলো। তাই দেরি না করে আমি দোকানে এসে চট করে এটা হাতে তুলে নিয়ে নিলাম দুলটা। এবার দোকানের টুলে উপর রাখা ছোট ঝুড়িতে নজর এসে থমকে পড়ল। বাহ, এক ঢিলে তো দেখি 2 পাখি মারা যাবে। এখানে তো চুড়িও আছে দেখছি। ছোট ছোট অকেশনে আমার শুধু এমন একটা বাহানার প্রয়োজন হয় মূলত এই দুটো জিনিস কেনার জন্য। চুড়ি আর ঝুমকোর প্রতি ছোটবেলা থেকেই আমার প্রচণ্ড দুর্বলতা কাজ করে। বেশিরভাগ সময়ই মার্কেটে আসলে এই দুইটা থেকে একটা হলেও মাস্ট বি নেওয়া চাই আমার। কয়েকটা কালার আমার বেশ ভালো লাগলো। নিচে বসে দেখতে দেখতে 2 হাতের মুঠিতে আমি 6 মুঠের মতো নিয়ে ফেললাম চুড়ি। এবার এগুলোর দাম দোকানদার মামা থেকে জিজ্ঞানো যাক। চুড়ি আর ঝুমকো হাতে নিয়ে উঠে পিছে ফিরতেই আস্তাগফিরুল্লাহ, বুকে থুথু দিয়ে, নাউজুবিল্লাহ, এ কি হয়েছে রে, এভাবে থুথু দিচ্ছিস কেন? ক্লান্তি সুরে বললাম। এভাবে হুটহাট হুতুম প্যাঁচার মতো চেহারা করে পিছিয়ে এসে ঝুঁকে থাকলো তো দিবই। এই তুই এখানে কখন আসলি? তুই না মার্কেটে ওই দিকটা ছিলি? তাহলে তুই যখন নিচে বসে চুড়ি দেখতে ব্যস্ত ছিলিস তখনই আসছি। তোর কি না কি শেষ? হ্যাঁ, অলমোস্ট শেষ। তোর? না না মানে কিছু কি কিনিসনি? তোর হাত তো একদমই খালি দেখছি। দূর, কিছুই ভালো লাগে না। যাই দেখি একদমই ভালো লাগে না, মন মতো কিছু নাই। টাকা অযথা ওয়েস্ট করে কি লাভ, তাই কিছুই কিনিনি। আগের যা আছে বাসায় তা দিয়ে কোনো মতে চালিয়ে দেব। এখন চল বাসায় যাই। হাত পা আর কিছুতে চলতে চাইছে না। আকাশের অবস্থা কেমন ভারবার হয়ে আছে, হয়তো আবারও বৃষ্টি আসবে। হ্যাঁ চল বোন, সন্ধ্যা হয়ে গেছে, আর ভাইয়াও বাসায় একা আছে। এমনিও তার শরীর বেশি ভালো না। এখন যদি বিনা নোটিশে আবারও বৃষ্টি আসে তাহলে এই ধরিত্রী দুনিয়াতে রিক্সা পাওয়া আমাদের জন্য মহা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ চল। কিছু দূরে হাঁটতে নাবিলা আর রিয়া একটা রিক্সা পেয়েও গেল। রিক্সা চড়ে বসে গায়ে লিয়ে দিল রিক্সার সিটে নাবিলা। কেমন যেন বড্ড ক্লান্তি ক্লান্তি লাগছে, কম তো আর ধকল হয়নি আজকে। হঠাৎ চোখ খুলে চলন্ত রিক্সা মাঝে তাকাতে মনে হলো সে এক ঝলক রাস্তার ওই পাশে জায়ানকে দেখল। হোয়াইট কালার
3/4 প্যান্ট, গোলাপি কালার টি শার্ট, মাথায় কালো কালারের ক্যাপ, মুখে এক ঝাঁক সেই বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে জায়ান যেমন ভ্যানিশ হয়ে গেল। নাবিলা চট করে রিক্সা ফাঁকে ঘুরে পিছে তাকালো, জায়ানকে খুঁজতে লাগলো, কিন্তু জায়ানকে কোথাও আর দেখতে পেল না। সে কি তাহলে কোনো ভুল দেখল? জায়ানই বা এখানে কী করে আসবে? সে তো ঢাকা থাকে তার জানা মতে। হ্যাঁ, তাই হবে। নাবিলাকে এভাবে রিক্সার পিছু ঘুরে কাউকে খুঁজতে দেখে রিয়া বলে উঠল, এই ঠিক করে বস, পড়ে যাবি তো। আর কাকেই বা এভাবে হন্তদন্ত হয়ে খুঁজছিস? কাউকে কি দেখেছিস? কাউকে না, এইভাবে দেখেছিলাম। নাবিলা অস্পষ্ট সুরে উত্তর দিল। মার ডাকে সকালে এক প্রকার দরফরিয়ে উঠে বসল নাবিলা। ঘুম থেকে উঠে খাট বরাবর দেয়াল ঘড়ির দিকে তাকাতে বড়সড় শক খেল। ঘড়িতে 10টা বাজছে। চটজলদি দ্রুত খাট থেকে নেমে পড়ল। বালিশের নিচ থেকে ফোন হাতে নিয়ে অন করে দেখে রিয়া 30টার উপর মিসড কল, অসংখ্য নিউ মেসেজ। মাথায় হাত দিয়ে ঠাস করে বসে পড়ে খাটে। আজ শনিবার, আর আজ তাদের নবীনবরণ, আর আজই তার এমন কুম্ভকর্ণের মতো একটা ঘুম দিতে হলো। নিজের উপর নিজেরই রাগ উঠছে নাবিলার। কাল শুক্রবার সুবাদে অ্যালার্ম অফ ছিল, রাতে আবার পুনরায় অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম। রুম থেকে মার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে উঠল, আম্মু, আমাকে ডাক দাওনি কেন? আমি তোকে ডাক দিয়েছি, তুই বলেছিস আরও 5 মিনিট ঘুমাতে দাও। আমি নাকি তোকে শান্তিতে একটুও ঘুমাতে দেই না, তাই আর ডাক দিইনি। রান্নাঘর থেকে বিপরীতে চিল্লিয়ে বলে উঠলেন মিসেস উম্মে। আমি বললেই আমাকে ঘুমাতে দিতে হবে? আমি তো ঘুমের ঘরে এমনটা বলেছিলাম। তুমি তো বুঝবে অ্যাটলিস্ট। আমাকে ডাক দিয়ে ওঠানো তো উচিত ছিল তোমার। দূর, এখন সব দোষ নন্দঘোষ। আমার উপর এখন রাগ দেখাচ্ছিস কেন? নিজে পড়ে পড়ে পিঠে বেগুড়ে ঘুমাবি আর রাগ দেখাবি উঠে কাকে? আমাকে? নাবিলা আর কিছু না বলে ফোন চার্জ দিয়ে চট করে দ্রুত ওয়াশরুমে ছুটল ফ্রেশ হতে। এখন তার জলদি করে রেডি হতে হবে, না হলে আর যাওয়া সম্ভব হয়ে উঠবে না। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে মায়ের কালো কালারের জর্জেটের একটি শাড়ি বের করলো। মার সাহায্যে শাড়িটা পরেও নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। সাজার মতো এত শত সময় নেই হাতে। চুলগুলো এলোমেলো করে আদো খোপা করে নিল। কানের মধ্যে কালকের কিনা সেই ছোট ঝুমকোটা পরে নিল, যা শাড়ির সাথে ভালোভাবে ম্যাচ করেছে। এক হাতে সিলভার কালারের ঘড়ি, আরেক হাতে কালো কালারের কিছু রেশমি চুড়ি পরে নিল। ঠোঁটে হালকা লাল কালারের লিপস্টিক, চোখে মাস্কারা দিয়ে দিল। আইলাইনার দিতে পারে না আর কাজলে অ্যালার্জি, তাই চোখে শুধু মাস্কারা দিল। মুখমণ্ডলীয় হালকা ফেস পাউডার মিশিয়ে নিল। আয়না নিজের দিকে একবার তাকিয়ে মুখটা গুমড়ো করে হতাশে সুরে বলল, মোটামুটি চলবে। আমাকে কেই বা দেখবে হাঁ করে? সবাই সবার মতো সেখানে ব্যস্ত থাকবে। আমার কোনো আশিক টাশিকও নাই যে আমি তার জন্য এত অযথা সাজব। তাই এই শৌখিনের লুক আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, এর থেকে আপাতত আর বেশি সাজার শক্তি আর হাতে সময় দুইটাই আমার কাছে বিন্দুমাত্র অবশিষ্ট নেই। রিয়া নাবিলার অপেক্ষা করতে করতে রাগে ক্ষোভে তার খালাতো বোন আপন সাথে ভার্সিটিতে চলে আসছে। নাবিলাকে মেসেজ করে জানিয়ে দিয়েছে সাথে এক ঝাঁক গালিতে ফ্রিতে আছি। আজ শনিবার, নাফিজের ব্যাংক বন্ধ, তাই সেই সুবাদে নাবিলা কুল কিনারা না পেয়ে নাফিজের সাহায্যে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। নাবিলা ভার্সিটিতে আসতে আসতে প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। রাস্তা, যানজট, অনেক কিছু, তাই এত লেট হলো আসতে। নাফিজ বোনকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল। একা একা ভার্সিটিতে ঢুকতে আজ কেমন জানি আনইজি লাগছে নাবিলার, সাথে ভয়ও করছে। একে তো শাড়ি পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, দ্বিতীয়ত সে একা। ভার্সিটিতে আজ ভারী ভিড়ও জমে আছে, কেমন গম গম করছে চারপাশটা। নাবিলা ধীরে সুস্থে শাড়ির কুচিগুলো এক হাতে উঁচু করে ভার্সিটিতে ঢুকে আশেপাশে ঘুরে ঘুরে দেখছে আর রিয়াকে খুঁজছে। হঠাৎ মাঠে স্টেজ থেকে মেয়েদের অনেক চিল্লাচিল্লি শুনতে পেল। দূর থেকে নাবিলা দাঁড়িয়ে দেখতে পেল সব মেয়েরা ওইখানে কেমন ভিড় করে কেমন দাঁড়িয়ে আছে। নাবিলা বেশ আগ্রহ নিয়ে সেদিকে গেল। সেখানে মেয়েদের সেই লেভেলের ঠেলাঠেলি শেষ নাই। নাবিলা কয়েকটা মেয়েকে ধাক্কিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতে থাকে কি হচ্ছে দেখার জন্য, কিন্তু পাচ্ছে না যেতে। হঠাৎ ভিড়ের মধ্যে তার হাত শক্ত করে ধরে হ্যাঁচড়া টেনে কেউ টান দিয়ে অগ্নিময় হয়ে সামনে ফাঁকা জায়গায় এনে দাঁড় করালো। সামনে তাকিয়ে যাকে দেখল নাবিলা যেমন জান ফিরে পেল তার। নাবিলা দাঁত কেলিয়ে বলে উঠল, রিয়া, তুই? ওই খাচ্চন্নি, কই কবি না? কই ছিলিস তুই? ফোন কেন ধরস নাই? তাই বলে কি আমাকে একা রেখে চলে আসবি? তো কি করতাম, বসে থাকতাম? কত শত শত ফোন দিয়েছি তোকে, দেখছিলি? আর ফোন কই থাকে তোর? চাঁদের দেশে? মিথ্যুক, মাত্র 30টা দিয়েছিস। তো দিয়েছি তো, তুই কি করেছিস? আচ্ছা, রাগ করিস না জানু। এখন বলতো এখানে ঠিক কি হচ্ছে? সবাই এত পাগলের মতো চিল্লাচ্ছে কেন?
নো আইডিয়া বেবি, আমি তো দেখার জন্য এখানে আসছিলাম, ভিড়ের মধ্যে হঠাৎ তোকে দেখলাম, তাই তো টেনে তোকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা চল, সামনে ফ্রিতে চাপা শুটকি মাছ হয়ে দেখে আসি। হ্যাঁ চল। ঠেলাঠেলিতে সামনে গিয়ে দেখে জায়ান স্টেজে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার মাইক। নাবিলা বিরক্তি নিয়ে বলে উঠল, উফ, এই খচ্চর স্যামরার জন্য এত কষ্ট করলাম আমি, দূর, মোডই নষ্ট আমার। আর এখানে এত চিল্লানোর মতো কী আছে বোন, আমি এটাই বুঝি না। সামান্য স্টেজে গিয়েই তো দাঁড়িয়েছে, আর তাতে এরা এত চিল্লাচ্ছে কেন? পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, ফার্স্ট ইয়ার? জি। তাই তো বলি, এ কথা কেন বলছো? শোনো, আমরা এখানে শুধু আমাদের ক্রাশ বয় জায়ানের মারাত্মক ভয়ে যে গান শোনার জন্য দাঁড়িয়ে আছি, বুঝলা? সামান্য একটা গান শোনার জন্য এত ভিড়, তা শুনলেই বুঝবে।